আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো সবাইকে বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। দেখো এই কেবল গুলো প্রেস করে কি অবস্থা দেখো। আমি ভালো আছি বরাবরের মতোই, ঠিক আছে। আচ্ছা, শোনো, আজকে আলোচ্য বিষয় দেখো, অনেক গুরুত্বপূর্ণ টপিক। এতদিন থেকে যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন আছে অনেক সরি। হ্যাঁ, টাইপ করছে বাবা। দেখো, আমি তোরে বাইরে তর্ক দিতাম তো, এটা ঠিক করি আজকে যে বসে হয়েছে। দেখো ভাইয়া, কি আছে এখানে? মুক্তির বিখ্যাত উপন্যাস আছে, বিখ্যাত নাটক আছে, হ্যাঁ, বিখ্যাত সাহিত্য বিষয়ক গ্রন্থ, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম। আমি এই ক্ষেত্রে কিছু আলোচনা করব তোমাদের সাথে, যদি তোমরা রাজি থাকো। রাজি আছো সবাই? ইয়েস অর নট? ঠিক আছে, রাজি? এই ক্যামেরাটা টপ করে দাও, আমাদের ক্যামেরাটা অন করো, ওদের ক্যামেরা টপ করে দাও। হুম, না, ওদেরটা টপ করে দাও যেন আমার দেখা যায়, ওদেরকে না দেখা যায়। একটু আছে না? এটা কোনটা আছে? আগামীকাল বাড়ি যাবে, এটা কোনটা? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমাদের উপস্থিতি তো কম কেন ভাইয়া? প্রশ্ন রেডি? সবাইকে আনমিউট করা আছে, যে কেউ কথা বলতে পারবে, ঠিক আছে? আনমিউট করে দাও, কারণ প্রশ্ন উত্তর দিবে তো তারা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আনমিউট করে দাও যেন সবাই কথা বলতে পারে, ঠিক আছে? ওকে। আচ্ছা শোনো, আমি কয়েকটা প্রশ্ন করব। এই বাংলা উপন্যাসের দুর্দান্ত কিশোর চরিত্র কোনটি, একটু বলতে পারো? বাংলা উপন্যাসের দুর্দান্ত কিশোর চরিত্র আমাকে একটা পিডিএফটা করে তাড়াতাড়ি দিয়ে দাও। ওই যে, স্যার অপু। না, দুর্দান্ত কিশোর চরিত্র ইন্দ্রনাথ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত, ঠিক আছে। দুর্দান্ত কিশোর চরিত্র অপু আর দুর্গল বালক বালিকা। আচ্ছা, বাংলা উপন্যাসের দুজন উল্লেখযোগ্য মা আছে, একজন হলো দরিয়া বিবি, একজন জয়গুণ। তোমরা কি বলতে পারো দরিয়া বিবি কার সৃষ্টি? দরিয়া বিবি কার সৃষ্টি বলো? দরিয়া বিবি হলেন আবু ইসাকের সূর্য দিগল বাড়ি, দরিয়া বিবি। সরি, জয়গুণ। জয়গুণ হলো আবু ইসাকের সূর্য দিগল বাড়ি, আর দরিয়া বিবি হলেন শওকত ওসমানের জননী উপন্যাসের দরিয়া বিবি, বাংলা উপন্যাসের। স্যার এগুলো কি চরিত্র? চরিত্র, রাইট। জি স্যার। আচ্ছা, বলতে পারবা এই যে ঠক চাচা, মতিলাল, বাঞ্ছারাম বাবু, এই চরিত্রগুলোর চেষ্টাকে? আলালের ঘরে প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র। প্যারাচাঁদ মিত্র। আচ্ছা, মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র কোনটি? স্যার কি বলছেন? জানি না স্যার। মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র কোনটি? ফুল্লরা। ফুল্লরা, রাইট। আচ্ছা, মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষ চরিত্র কোনটি বলো তো? মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষ চরিত্র কোনটি? স্যার ভারত দত্ত। চাঁদ সওদাগর। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষ চরিত্র হলো, মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষ হলো চাঁদ সওদাগর। এখানে দেয়া আছে। স্যার আজকের বোর্ডটা একটু বাঁকা লাগতেছে স্যার। ক্যামেরাটা ঠিক করো তো, ক্যামেরাটা ঠিক করো তো ভাইয়া, ক্যামেরা ঠিক করো। সকালে নাড়াচাড়া করছে, সুন্দর করে একদম ক্যামেরাটা ঠিক করো, বোর্ডটা যেন ঠিক দেখা যায়, বাঁকা না হয়। হ্যাঁ, এবার ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। স্যার একটু থ্যাংক ইউ। পরে আজান হবে স্যার, আজানের পর ক্লাসটা হলে ভালো হতো।
কথা কম বলবা। এটা কেন বলছে এই কথাটা সেটা আমাকে বলো, এটা কথা কেন বলছে ভাইয়া, বলো কথাটা কেন বলছে বলো, আগে বলো, তারপর আমি এটার জবাব দিচ্ছি। এটা কেন বলছো সেটা বলো, বলো কেন বলছো। এখানে বিদ্যাবাড়িতে একটা মিনিট এদিক সেদিক করার কোনো স্কোপ নেই। এখানে পরে শুরু হলে ক্লাসটা তো ওই জাস্ট শেষ করতে হবে। 15 মিনিট আগে আগে নিলে 15 মিনিট ভালো না? এটা তোমাদের জন্য ভালো না? এটা বলো। 5টা 20 যুগে 7টা 20 পর্যন্ত কোনো অবকাশ নেই। 7টার মধ্যে ক্লাস শেষ করবে, 7টা 1টা শুরু হবে, রাত 12টা পর্যন্ত এরকমই চলতে থাকবে, বুঝছো? 7টা রুমে এখানে ক্লাস চলে, 97টা ব্যাচ। তোমার টাইম অনুযায়ী নামাজ শেষে বিরতি দিবে, বুঝছো ভাইয়া? জি স্যার। এটা বোঝানোর জন্য এটা বললাম যে কি বলছো, কেন বলছো, এটা বোঝানোর জন্য, বুঝছো? এবার শোনো, এবার বলো, বাংলা সাহিত্যের সবচেয়ে পতিপ্রাণা নারী চিত্র কোনটি, বা মধ্যযুগের সবচেয়ে পতিপ্রাণা নারী চিত্র কোনটি? বেহুলা। বেহুলা। বেহুলা সবচেয়ে পতিপ্রাণা সাহিত্য। আচ্ছা, মধ্যযুগে বাংলা সাহিত্যের সবচেয়ে ঠক চরিত্র কোনটি? বাংলা সবচেয়ে ঠক চরিত্র কোনটি? চাচা। আচ্ছা, আগে আমি কয়েকটা করে দিই, আচ্ছা শর্টকাটটা আগে শেষ করে দিই তোমাদের সাথে, নামাজের আগে এটা শেষ হয়ে যাক। দেখো, তারপর আমি ডিটেলস আলোচনায় যাবো না, হ্যাঁ ভাইয়া? চলে যাই আলোচনায়, মূল আলোচনায়। স্যার ক্লাসটা একটু গ্রুপে লিংকটা শেয়ার দিলে ভালো হতো স্যার, অনেকে জয়েন করতে পারতেছে না। এটা আমি কি আপনার যাবো? তাড়াতাড়ি বলো তো, গ্রুপের লিঙ্কটা শেয়ার করে অনেক জয়েন করতে পারছেন না, তার মানে কি? এটা কি হয়েছে জিজ্ঞেস করো সার্ভিসে, কেন কি হয়েছে ভাইয়া? তোমাদের দেয়নি? ওই যে আমাদের তো স্যার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কিন্তু অনেকে স্যার গ্রুপে কমেন্ট করতেছে যে ঢোকা যাচ্ছে না, ঢুকতে পারতেছি না, জয়েন করতে পারতেছি না। এটা কোন গ্রুপ? টেলিগ্রাম গ্রুপ? জি স্যার। এবার টেলিগ্রাম গ্রুপ অনেকে রাখবে না, কিন্তু আইডি পাসওয়ার্ড থাকলে তো ঢোকার কথা, এই হওয়ার কথা। তাহলে তোমরা এখানে তো অনেকে যুক্ত হয়েছে, বলে দিছি। দেখো, এই যে ভাষা আন্দোলন ভিত্তিকটা আগে দেখো, যেগুলো আসবে ভাষা আন্দোলন ভিত্তিক, পরে আমি 71 নিয়ে কথা বলবো, বিরতিতে যাব, তারপরে বিরতির পরে ডিটেলস কথা বলবো আমরা, চরিত্র কাহিনী কোনটা কোনটা। 30টা উপন্যাস নাটক লিখে দেবো আজকে, ওর মধ্যে আর ওইটাই ভালো করে পড়বা, কোনটা রাইটার কে, কোনটা কি ধরনের গ্রন্থ। আমি 30 থেকে 40টা বড় গ্রন্থ নাম লিখে দেবো, ঠিক আছে? জি স্যার। ইনশাআল্লাহ। স্যার লেকচার 20 না? ভাইয়া স্যার লেকচার 20 না আজকেরটা? হ্যাঁ, লেকচার 20? লেকচার 13 দেখছিলাম না, 13? শুরু 13 থেকে। আজকে? না, স্যার লেকচার 13 শেষ করছি, সন্ধি ছিল 13। 20? তাহলে এটা লেকচার 13 লেখা কেন? এটা ঠিক করবে না তোমরা? এটা তাড়াহুড়ো করছে বলে এই জন্য 13 হয়ে গেছে, বুঝছো? এটা 20 হবে, ওকে? জি স্যার। এই প্রশ্ন তো করলে এই যে তোমাদের 2টা মিনিট লস হলো, আসলে খামাখা এগুলো কেন যে প্রশ্ন করো? এটা জানো যে এইগুলো আছে, ওটা ভুল হতেই পারে, প্রিন্টিং হয়েছে, এই যে 2টা মিনিট লস হয়ে গেল, এটা তোমাদের থেকে লস হয়েছে। ওই 2 মিনিট একটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম আলোচনা করলে ওইটা হয়তো পরীক্ষা আসতো। আচ্ছা 3টার সময় তো থাক, সমস্যা নেই কর। বিষয়বস্তু তো ঠিক আছে রে বেটা, কি বলবো তোদের বল? না, তোদের কথা বলতে দেয় ঠিক হয় না। দিন দিন আর কটা আছে তার 2 দিন যাবো। এই যে আচ্ছা এইটা এখন চুপ থাক। এবার দেখো, 10 সেকেন্ড বোর্ডের দিকে তাকাও। ভাষা আন্দোলন ভিত্তিক এই কয়টা বই খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক আসি, এই যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার লাইন, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা মনে রেখো, কাঁদতে আসিনি। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা হলো কাঁদতে আসিনি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। বলতে পারবো এটা কার? তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা হলো কাঁদতে আসিনি, ফাঁসির দাবি এসেছি। এটা হলো মাহবুবুল আলম চৌধুরী। কে বলতো? মাহবুবুল আলম চৌধুরী। আলম চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক
আরেকটি বিখ্যাত উপন্যাস নিরন্তর ঘণ্টাধ্বনি, এটা হলো সেলিনা হোসেন, মনে থাকে যেন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র, এটাও জহির রায়হান। চলচ্চিত্র জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া চলচ্চিত্র, এটাও জহির রায়হান, এটাও জহির রায়হান। ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটা বুঝছো? জীবন থেকে নেয়া। কে লিখেছেন? জহির রায়হান। প্রথম নাটক কবর, মনির চৌধুরী। এবারে শোনো, 1952 সালের, এটা আমি টানা বলে যাব, তোমরা শুনবা, এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন হবে। 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, না ভিতরে যাও, একদম শেষে চ্যাপ্টার আছে, দেখবেন একদম শেষের দিকে যাও। চরিত্র দেখো, 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে মনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়। 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে মনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়। তাহলে যদি আসে জেল কয়েদির দ্বারা অভিনীত নাটকটির নাম কি? কবর। মনির চৌধুরী কোন নাটকটি রচনা করেছেন? কবর। ঠিক আছে, ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটি? কবর। কবর কি ধরনের নাটক? ভাষা আন্দোলন। আর আমার সহশী শিক্ষক মোহাম্মদ উদ্দিন আহমেদ স্যারের বিখ্যাত নাটক হলো বিবাহ, ভাষা আন্দোলন ভিত্তিক। এর মধ্যে যদি প্রশ্ন আসে আর তুমি যদি না পারো, এর পুরো দায়িত্ব তোমার। আজান দিলে বইও। হুম, তাহলে ক্লিয়ার ভাইয়া? ইয়েস বলো। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে মাহবুব আলম চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, জহির রায়হান। নিরন্তর ঘণ্টাধ্বনি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, সেলিনা হোসেন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর, মনির চৌধুরী। হ্যাঁ, আর হলো বিবাহ নাটকটি রচয়িতা মতউদ্দিন স্যার। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, ভাষা আন্দোলন ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক একটি বিখ্যাত আছে, বুঝছো, সংকলন, 21-এর সংকলন, হাসান হাফিজুর রহমান। যদি আসে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলনের সংগ্রহকে? হাসান হাফিজুর রহমান। 21-এ সংকলন, হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমান। তাহলে ঠিক আছে, হয়ে গেল কিন্তু। নাও, আছে। এটা হয়ে গেল, ওকে বলো। পঙ্ক্তি আছে, উদ্ধৃতি আছে, ওটা নিয়ে নাও। নিয়ে নাও। এখান থেকে। তাহলে ক্লোজ, কুল্লু খালাস। দেখো, এই যে কবিতা একটু আসছি, এই যে এর বাইরেও আরো কিছু আছে। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী। ভাষা আন্দোলনের প্রথম কবিতা। এর বাইরে আরো কয়েকটা কবিতা আছে, দেখো, কোন এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহ। যদি আসে তারা যেন পারো। 21-এর কবিতা, আল মাহমুদ। 21-এর গান, মহাদেব সাহা। বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, শামসুর রহমান। ঠিক আছে, তাহলে বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, শামসুর রহমান। ওকে, ঠিক আছে ভাইয়া। এক নজর আবারও দেখো, কাটতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী। এটি ভাষা আন্দোলন প্রথম কবিতা। কোনো এক মাকে লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। 21-এর কবিতা, আল মাহমুদ। 21-এর গান, মহাদেব সাহা। বর্ণমালা ওর দক্ষিণী বর্ণমালা, শামসুর রহমান, শামসুর রহমান। ভাইয়া
এই যে মুক্তিযুদ্ধ আজান হচ্ছে এখন, আমরা একটু পরে বিরতিতে যাব আর কয়েক মিনিটের মধ্যে। এর মধ্যে এটা দেখো, 71 নিয়ে যত, এরপরে আমরা মুক্তিযুদ্ধ যাব, বাট 71 নিয়ে যত কথা দেখো। 71-এর যাত্রী যিশু গেরিলা রণাঙ্গনে বিজয়ের দিনগুলিতে নিশান উড়িয়ে বর্ণমালায় ঢাকার সাহিত্যের কথাগুলো চিঠি ও ডায়েরিতে লিখলেন। হ্যাঁ, আবার দেখো, 71-এর যাত্রী যিশু গেরিলা রণাঙ্গনে বিজয়ের দিনগুলিতে নিশান উড়িয়ে বর্ণমালায় ঢাকার সাহিত্যের কথাগুলো চিঠি ও ডায়েরিতে লিখলেন। ঠিক আছে, ওকে। 71-এর যাত্রী যিশু গেরিলা রণাঙ্গনে বিজয়ের দিনগুলিতে নিশান উড়িয়ে বর্ণমালায় ঢাকার সাহিত্যের কথাগুলো চিঠি ও ডায়েরিতে লিখলেন। ওকে ভাইয়া, তাহলে দেখো কে কোনটা লিখছেন একসাথে। 71-এর যাত্রী অজয় দাশগুপ্ত, 71-এর যিশু শাহরিয়ার কবির। তখন দীর্ঘার দিয়ে লিখছে, আধুনিক মানে এটা রসিকার হয় কিন্তু। 71-এর গেরিলা জহুরুল ইসলাম, 71-এর রণাঙ্গন শামসুল হুদা, 71-এর বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম। এই নামে কিন্তু দুইটা বই আছে, দেখো আরেকটা আছে 71-এর বিজয়গাথা মুনতাসির মামুন। তাহলে দেখো আবারও বলতেছি, আরো আছে কিন্তু আমি ওই পাশে যাব। 71-এর যাত্রী যিশু গেরিলা রণাঙ্গনে বিজয়ের দিনগুলিতে নিশান উড়িয়ে বর্ণমালায় ঢাকার সাহিত্যের কথাগুলো চিঠি ও ডায়েরিতে লিখলেন। তাহলে 71-এর যাত্রীকে লিখেছেন অজয় দাশগুপ্তের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা আমি বলে দেবো না। 71-এর যিশু শাহরিয়ার কবির, 71-এর গেরিলা জহুরুল ইসলাম, 71-এর রণাঙ্গন শামসুল হুদা, 71-এর বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম, 71-এর বিজয়গাথা মুনতাসির মামুন। দেখো 71-এর দিনগুলি জাহানারা ইমাম, দেখো 71-এর দিনগুলি জাহানারা ইমাম, 71-এর নিশান রাবেয়া খাতুন, 71-এর বর্ণমালা এমআর আক্তার মুকুল, 71-এর ঢাকা সেলিনা হোসেন, 71-এর সাহিত্য বশির আল হেসাল, 71-এর কথা বলা বেগম নূরজাহান, 71-এর কথা বলে, এটা 71 কথা বলে হবে, বুঝছো, মঞ্জুর আহমেদ, 71-এর চিঠি মুক্তিযোদ্ধাদের লেখা পত্র সংকলন, 71-এর ডায়েরি বেগম সুফিয়া কামাল। ঠিক আছে, এখানে তোমাদের দুইটা গুরুত্বপূর্ণ খুব বেশি। এটা হলো 71-এর দিনগুলি জাহানারা ইমাম আর 71-এর ডায়েরি সুফিয়া কামাল, দুইটা একরকম তো মিলে যায়। 71-এর ডায়েরি কে লিখেছেন বলো তো? সুফিয়া কামাল। আর 71-এর দিনগুলি জাহানারা ইমাম। ঠিক আছে, ওকে। ওগুলো লাগবে না, ওগুলো লাগবে না, ওগুলো আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে দাও, সমস্যা নেই। ভাইয়া এইটুকু ছিল আমরা বিরতির আগে, নামাজের আগে। বিরতির পরে একটা জমজমাট খেলা হবে, ডিটেলস ক্লাস হবে। আশা করি ওটা পিডিএফও দিয়ে দেবো, যদি দরকার হয়, ওটা যদি পিডিএফ লাগে এক্সক্লুসিভ একটা পিডিএফ, সেটাও দিয়ে দেবো। কিন্তু কথা হলো যে ওটা খুবই দরকার হবে তোমাদের। এখন আমার সাথে একটু কথা বলো বিরতির আগে। আচ্ছা, ওরা বিটজন কেন? অনেকে নাকি লিঙ্ক পায় না, যে ঢুকতে পারে না, নাকি গ্রুপে লিঙ্ক করতেছে, দিয়ে দিছে। আচ্ছা ভাইয়া বলো, ওদের কোনো সমস্যা আছে না হলে? আচ্ছা, তোমাদের আর কয়টা লেকচার বাকি আছে? না এটাই শেষ লেকচার? এটাই শেষ শেষ দিন। আজকে শেষ? তাহলে জি একদম স্যার। ফাইনাল সাজেশনটা দিয়ে দিই আজকে একদম, হ্যাঁ, তুলো ধুনো করে। কি বলো? জি স্যার। এক্সক্লুসিভ একটা দিয়ে দিচ্ছি। আর কোথাও যাবে না কিন্তু, 7টা আবার আমার একটা ওই আরেকটা ক্লাস আছে, বুঝছো? ওই আবার 9টা একটা আছে, 2টা পর পর। আল্লাহ, স্যার আজকে রাতে পাওয়ার যাবো বলে সাজেশন দিলাম। দিয়ে দিন স্যার, তাহলে আমাদের বিরতি আজকে শেষ 5 মিনিট ক্লাস। দিলে হবে বলো? 25 40-এর মধ্যে চলে আসবা, 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট। ওকে, জি স্যার। ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, বিরতির পর আবারও স্বাগত। আশা করি সবাই যুক্ত আছো। কিছু দেখা যায় না, না বোর্ড সাদা ছাড়া কিছু দেখা যায় না। আচ্ছা, এটা দেখার দরকার নাই। আমি বড় করে নিয়ে আসতেছি, কিন্তু বড় করলেই যে কি লাভ হবে সেটা একটা ঘটনা বটে। হুম, দেখো আমরা উদ্ধৃতি দিয়ে শুরু করব এবং মুক্তিযুদ্ধ এবং ভাষ্য আন্দোলনের দিক দিয়ে শেষ করব। আমি আবারও বলি, হয়তো তোমাদের দেখতে সমস্যা হবে, তোমাদের সমস্যা হলেও সমস্যা নেই, আমি ঠিক থাকলে হবে, বুঝছো? এবার ক্লিয়ার দেখা যায় ভাইয়া? এই প্রথম লাইনটা দেখা যায়? হ্যাঁ বা না বলো, ইয়েস বা নো? দেখো, ঠিক আছে, ইয়েস ইয়েস ইয়েস।
10 সেকেন্ড দাঁড়াও। মানে দেখো ভাইয়া, সব তো লাগবে না, আমরা উদ্ধৃতি দিয়ে শুরু করি। এটা সব এদেরকে দিয়ে দিতে পারবো না, এই পিডিএফ গুলো সব ওদেরকে পারবা? দিয়ে দিবে তোমাদের। দেখো, সকালে উঠি আমি মনে মনে ভালি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর একটা হলো পাখি সব। দেখো বিসিএস এর মাঝে মধ্যে বলি কি, কোনো সিলেবাস নেই, কারণ এটা তুমি ছোটের বেলায় পড়েছো। মদন মোহন তর্কলঙ্কার তোমার না পারলেও হবে, কিন্তু এই ছোটবেলায় পড়া কবিতা লাইন বারবার ঘুরে ফিরে আসে। তাহলে তুমি দুইটা কবিতা লাইন মনে রাখবা। একটা হলো পাখি সব করে রব রাতি পোহাইলো, কাননে কুসুমকুলি সকলেই ফুটিল। আর একটা হলো সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ঠিক আছে, ওকে। এই দুইটা কবিতা লাইন কে লিখেছেন বলো তো? এটা লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। কে বলো তো? মদন মোহন তর্কালঙ্কার। গেল এটা। এবার উপরে দেখো, এই যে আরেকটি বিখ্যাত লাইন হলো, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে বলেছেন? এটা রচিত হলেন চণ্ডীদাস, তাই না? বলো, চণ্ডীদাস। দেখো, তারপরে এটা সর্বদাই লাগবে না, কিন্তু এটা লাগবে। দেখো এই যে, হ্যাঁ, এখানে আমাদের মার্কার লেখা যাবে। আচ্ছা দেখো, এটা বাংলা গীতি কবিতার প্রথম কবি হলেন বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তী। যদি নাও দেখো তাও সমস্যা নাই, আমি অন্তত আলোচনা করে যাই, পাবে এটা। ওই যে বিহারীলাল চক্রবর্তী বিখ্যাত কবিতা লাইন হলো, সর্বদাই হু হু করে মন, বিশ্ব যেন তরুর মতন। দেখো এই যে চারিদিকে জ্বালা পালুকে অনন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। এটি বিহারীলাল চক্রবর্তী বিখ্যাত কবিতা লাইন, খেয়াল রেখো। তারপরে দেখো, কথা বলতে বলতে গিয়ে লেখক কবিরা বিখ্যাত উদ্ধৃতি বলে ফেলেন, ওইটি বারবার লাগে। যেহেতু আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি না, মাঝখান থেকে কোনো আলোচনা করলাম না এলোমেলো। দেখো সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা লাইন আছে। সঞ্জীব চট্টোপাধ্যায়, দেখো এই যে লাইনটা হলো, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। একটু ভালো দেখা যাচ্ছে না জানো? তারই আপন ভাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডল উপন্যাস একটি বিখ্যাত উদ্ধৃতি, পথিক তুমি পথ হারাইয়াছ। এটা এটা হলো বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ বলা হয়, এই লাইনটাকে বলা হয়। আচ্ছা, এগুলো তোমরা দেখে নিবা, আমি যেটা বলতেছি না ওটা দেখে নিবা একবার। সব মুখস্থ করার দরকার নেই, ঝুঁকিটা নেওয়ার দরকার কি বলো? আমি যেটা বলতেছি ওটা বেশি পড়বা, বেশি দেখবা, বাট সব ইয়ে, কিন্তু বাকিগুলো এক নজর হলে দেখে নিও ভাইয়া। তবে এর বাইরে আর লাগবে না, এখানে যা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখো এই যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এ বাক্যে আসলে অরিন্দম কে বুঝছো? অর্থাৎ রাবণ পুত্র মেঘনাদকে অরিন্দম বলা হয়েছে। যখন নিকুম্বিলা যজ্ঞাগারের ওই যে লক্ষণ রাবণকে হত্যা করতে গিয়েছিল, লক্ষণ রাবণকে হত্যা করতে গিয়েছিল, তারই সাথে গিয়েছিল রাম। ওই যে সরি, লক্ষণ মেঘনাদ লক্ষণের সাথে গিয়েছিল রাবণের আপন ছোট ভাই বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ আর কি যেটা বলে। তো তিনি বললেন যে কি করে এটা সম্ভব আসলো, তখন তিনি এই বলেছিলেন, অর্থাৎ এতক্ষণে অরিন্দম অর্থাৎ রাবণ পুত্র মেঘনাদ বললেন বিষাদে, সে গিয়ে বললেন তার তো মৃত্যু অনিবার্য। লক্ষণ তাকে ওখানে নিকুম্বিলা যজ্ঞাগারে হত্যা করেছিল। উনি একটা প্রস্তাব করছিলেন লক্ষণকে, লক্ষণ তুমি আমাকে এভাবে মারতে পারো না, তুমি অস্ত্র ধরো আমিও অস্ত্র ধরি, বুঝছো? হম, না, বিভীষণ হলো রাবণ পুত্র মেঘনাদ কি এই কথাটা বলেছেন হলো এটা, যে তুমি অস্ত্র ধরো আমি অস্ত্র দিই, দেখি কার হাতে কত হিম্মত। তখন উনি বলছেন না, মারি ওরি, পারি যে কৌশলে, শত্রুকে যেভাবে পারি সেভাবে বধ করব, এই কথাটি হলো, এটা হলো এত। এবার অরিন্দমকে রাবণ পুত্র মেঘনাদ। ক্লিয়ার বিষয়টা? ইনশাআল্লাহ। ওই বাক্যে একটা লাইন আছে কিন্তু, পুত্রকে মোটিভেশন করার জন্য বলেছিল, জন্মিলিতে মরিতে হবে, অমর কে কোথা কবে। হ্যাঁ, এটা হলো মাইকেলের, এই উদ্ধৃতির রচয়িতা মাইকেল। বলেছিল কি জানো, রাবণ রাবণ পুত্রকে যুদ্ধক্ষেত্রে মোটিভেশন করার জন্য। আরেকটি মজার লাইন দেখো, তুমি আর একটু কষ্ট করতেছো না? ওকে, এটি কষ্ট করলে হবে আমাদের, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, যদি পারো সংবাদপত্রটাও যদি একবার নিয়ে আসতে পারো। নাও। তো সবাই দেখলো, কারণ এটা পিডিএফটা পেলে ওদের খুব লাভ হবে, কারণ এটা খুবই ইনফরমেটিভ। তো এটা আমি আমার মতো করে নিয়ে এসেছি, বুঝছো? কারণ শেষ ক্লাস তো। দেখো অলিক, ওই জন্য আগে জিজ্ঞেস করছি এটা শেষ ক্লাস কিনা। ধরো রামনারায়ণ তর্করত্নের যখন
নাটকটা খুব হিট হয়ে গেল, কুলিনক্রুট সর্বস্ব, বুঝছো? মাইকেল তখন এটাকে ব্যঙ্গ করে বলেছিলেন অলিক্কু নাট্য রঙ্গে মজেলোক রাড়ে বঙ্গে। এটা কোথায় বলেছিলেন জানো? মাইকেল তার শর্মিষ্ঠা নাটকের ভূমিকায় বলেছিলেন, শর্মিষ্ঠা নাটকের ভূমিকায় বলেছিলেন অলিক মানে মিথ্যা, কু মানে বাজে, বুঝছো? অলিক্কু নাট্য রঙ্গে মজেলোক রাড়ে বঙ্গে, এই লাইনটা মনে রেখো আর কি। এটা কাকে উদ্দেশ্য করে বলেছিল? রামনারায়ণ তর্করত্নকে। কে বলেছিলেন? মাইকেল। কোথায় বলেছিলেন? তার বিখ্যাত আরেকটি নাটক, কোনটা বলতো? ওই যে শর্মিষ্ঠা নাটকে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। এটা না হলে চলবে, পরেরটা দেখো। মরণ রে তুহি মম শ্যাম সম, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝছো? রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী না, রাবণ এবং ওই যে, এটা তো মূলত ওই যে কৃষ্ণ রাধা এদের নিয়ে মূলত এই বৈষ্ণব পদাবলীগুলো, বৈষ্ণব কবিতাগুলো, বুঝছো? তো কৃষ্ণর বিরহে রাধা এই কথা বলেছিলেন, মরণ হে মৃত্যু তুমি আমার শ্যাম সমান, অর্থাৎ তুমি আমার কৃষ্ণের সমান, এই কথাটা এখানে বলেছিলেন। এটা আরেকটা বিখ্যাত লাইন, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনোটা আসতে পারে, তো এই জন্য বিখ্যাত কয়েকটা লাইন দেওয়া আছে, দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর কাশ্মীর ভ্যালিতে ঝিলাম নদীতে ছিলেন, কাশ্মীর ভ্যালিতে ঝিলাম নদীতে, বুঝছো? হঠাৎ করে এক ডাক বলাকা উড়ে গেলেন, সেই সেই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ লিখেছিলেন তার বিখ্যাত কবিতা বলাকা। সন্ধ্যা রাগে ঝিলিমিলি ঝিলামের স্রোতখানি, হাপে ডাকা বাঁকা। এটা দেখো বিখ্যাত উদ্ধৃতি, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। এটা রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধে বলেছিলেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমি আলোচনা করে দিচ্ছি কেন, যেন তোমার মনে থাকে অন্তত এক নজর। আর তোমরা যদি বলো না স্যার দরকার নেই, খালি দেখাই যান, তাহলে আমি তাহলে সেটা করে যাব। দেখো এটা জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের তার প্রথম এই যে বিখ্যাত একটা কবিতা করিও কোমল, সেখানে বলেছিলেন মরিতে চাহিদা আমি সুন্দর ভুবনে। পরের লাইনটা তোমরা জানো, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, বিখ্যাত। তারপর দেখো শিশু রাজ্যে এই মেয়েটি এক ছোটখাটো বৌদির উপদ্রব, এটা রবীন্দ্রনাথ ঠাকুর তার সমাপ্তি গল্পে বলেছিলেন, শিশু রাজ্যে এই মেয়েটি এক ছোটখাটো বর্গীর উপদ্রব। কাদম্বিনী, এটাও রবীন্দ্রনাথের উদ্ধৃতি, কিন্তু মরিয়াই প্রমাণ করলে সে মরে নাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্প থেকে নেয়া। এবং এই লাইনটা আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যখন রবীন্দ্রনাথ পড়াইছিলাম। হ্যাঁ, তার বিখ্যাত উপন্যাস এই যে গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায় বন্ধু বিদায়। হ্যাঁ, আমাদের বাকি পিপিটি গুলো কোথায় আছে না? ওয়াও, রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বিখ্যাত লাইন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী, রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলা আর না হলে হবে, তবে এটা শাহজাহান কবিতায় দেখো, রবীন্দ্রনাথের শাহজাহান কবিতায় তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ তাই তব, এগুলো তার একটা বিখ্যাত শাহজাহান কবিতা। এবং ওই কবিতার একটা বিখ্যাত লাইন, এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল, এ তাজমহল, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা একটা প্রশ্ন করবো তোমাদের, বলো তো ওইটা কোন কবির লাইন? কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়ে গেল ভালে তোর বেদনার টিকা, এটি কোন কবি বলতো? কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়ে গেনু ভালে তোর বেদনার টিকা, কোন কবির বলে এটা? কে পারবে? আখি বলেছে মাইকেল, সেলিনা বলেছে কাজী নজরুল ইসলাম। আর কেউ বলবে কিছু? কাজী নজরুল, হ্যাঁ এটা কাজী নজরুল ইসলাম। ওই সেই কবিতা কোনটা জানো? হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়েছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। পিপিডি আলাদা ফাইল আছে, রেখে দিও ওখানে পিন নেবে। কণ্টক মুকুট শোভা দিয়েছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, বুঝছো? ওই কবিতার লাইন। আচ্ছা আরেকটা প্রশ্ন করবে, এটা বারবার বিভিন্ন পরীক্ষা আসছে, একটু বোর্ডটা একটু দেখা যাবে না কয়েকটা মিনিট, প্রশ্নটা শুনে নাও। দারিদ্র কবিতা কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কে বলতে পারবা? দারিদ্রের কবিতাটি, ওটা পরে আনলে হবে, কিন্তু আমরা এটা করবো, তারপর এটা বাই করে দিও, এটার সাথেই যুক্ত আছে।
দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত বলো তো? দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বলো বলো, অন করে দাও ক্যামেরাটা। কে বলতে পারবে দারিদ্র কবিতাটা কাজী নজরুল ইসলাম কোন কাব্যের অন্তর্গত? বলো বলো, কে বলতে পারবে এটা? বলো ভাইয়া, কেউ করে নাই। সাম্যবাদী না, সিন্ধু হিন্দোল। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হলো সিন্ধু হিন্দোল। সিন্ধু হিন্দোল মনে থাকে যেন। মনে হচ্ছে সাম্যবাদী, কিন্তু সাম্যবাদী না আসলে, সিন্ধু হিন্দোল। এবার দেখো, দেখো রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা, যেখান থেকে রবীন্দ্রনাথের শুরু হলো, টার্নিং পয়েন্ট, যে কবিতাটাকে ধরা হয় অপার সম্ভাবনাময় ভবিষ্যৎ তিনি বুঝে ফেলেছিলেন, সেটার নাম ছিল কি দেখো? এই যে নির্ঝরের স্বপ্নভঙ্গ, আজিয়ে প্রভাতে রবির কর। আমি একটু সরে গেলাম দেখার সুবিধার জন্য। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। আর মৃত্যুর শয্যায় রবীন্দ্রনাথ লিখেছিলেন কি দেখো, একদম শেষ লেখায়, হ্যাঁ, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, কত বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ, এগুলো লিখতে গেলে অনেক সময় লাগতো না, এই জন্য একবারে পিডিএফ করে বলেছি। এই সেই কবিতার লাইন দেখো, কাটা কুঞ্জে বসিতেই গাথিবি মালিকা, দিয়ে গেনু ভালো তোর বেদনার টিকা। কাজী নজরুল ইসলামের, নজরুল ইসলামের একটা বিখ্যাত, এটা গান অবশ্য, হ্যাঁ, বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত যামিনী। এটা নজরুল ইসলামের কোন কবিতা বলো তো? এটা রচয়িতা কে? এটা রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। এটাও কাজী নজরুল ইসলাম, তোমরা পারবে। বিশ্বে যা কিছু বহন সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আচ্ছা, নজরুলের কবরের গায়ে দেখো কোন লাইনগুলো খোদাই করা। এই যে এই লাইন করা তার কবরের গায়ে খোদাই করা, তোমাদের পানে চাহিয়া বন্ধু, তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিঃসুপ আপনার মনে পুড়বে একাকী, গন্ধ বিধুর ধূপ। ধূপ যেভাবে নিজেকে পোড়ায় পোড়ায় নিঃশেষ হয়ে যায়, তেমনি নিঃশেষ হয়ে যাব, কিন্তু কারো বিরক্তির আর কারণ হব না, কারো বিরক্তির আর কারণ হব না। হ্যাঁ, দেখো, সাহিত্য ছেলের হাতে খেলনাও না, গুরুর হাতে বেতনা, এটা কার রচনা বলো তো? সাহিত্য ছেলের হাতের খেলনাও না, গুরুর হাতের বেতনা, এটা কার বলো তো? এটা কার বলো? এটা কি লিখেছেন, কার এটা? প্রমথ চৌধুরী। হুম, আচ্ছা, এটা নিয়ে একটা ঝামেলা আছে। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। কোথাও কোথাও এটা কাজী নজরুলের লাইন আছে, অবশ্য এটা শেখ ফজলুল করিম। শেখ ফজলুল আরেকটি বিখ্যাত কবিতা লাইন হচ্ছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এটাও শেখ ফজলুল করিম। আর কৃষ্ণচন্দ্র মজুমদারের কয়েকটা তিনটা বিখ্যাত কবিতা লাইন আছে। একটা হলো কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, আর একটা হলো বিখ্যাত কবিতা লাইন হলো, দেখো, মানুষের সুর কাটারি। আর একটা হলো যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি। আর একটা আছে জানো কি, ওই যে চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যতীতে বেদন। আমি জানি না এটা আছে কিনা, থাকলে বাবা, এই যে হ্যাঁ, চিরসুখী জন, আমাদের একটু একটু অনত সময় লাগবে, বুঝছো? এই যে দেখো, যে জন দিবসে মনের হরষে, আর একটা হলো চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যতীতে বেদন, বুঝিতে পারে কি যাতনা বিষে, বুঝিবি সে কিসে, কবু হাসিবি সে।
কেন পান্ত ক্ষান্ত হও, ওনার কয়েকটা কবিতা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আর একটা আছে, এটা তোমরা সবাই জানো, এটা জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কোন পত্রিকায় লেখা থাকতো? শিক্ষা পত্রিকায়। গগন হরকর একটি বিখ্যাত লাইন জানো? আমি কোথায় পাবো তারে, আমার মানুষ মানুষ জেরে। এটা কার গান বলতো? এটা গগন হরকারের বিখ্যাত গান, আমার মনের মানুষ জেরে। বিখ্যাত লাইন। এটা কার? দেখো তো, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, কে বলেছেন? সুভাষ মুখোপাধ্যায়। হম এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আমি কিংবদন্তির কথা বলছি। এর রচয়িতাকে আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, এটাকে আবু জাফর ওবায়দুল্লাহ। ঠিক আছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি কোন কবি রচনা বলো তো? সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কোন কবি বলো? কামিনী রায়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্ধমায়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, লাইনকে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। এটা হেলাল হাফিজের বিখ্যাত কবিতা লাইন। এখন যৌবন যার, মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার। কার এটা? হেলাল হাফিজ। এটাও গুরুত্বপূর্ণ। জন্মই আমার আজন্ম পাপ, এটা হলো দাউদ হায়দার। আর তোমরা জানো, এই যে ভাদ্যে হারাম জাদা কবিতার জন্য কবি রফিক আজাদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখোমুখি হইতে হয়েছিল। কোন কবিতার জন্য? ভাদ্যে হারাম জাদা। 1974-এর যে ভয়াবহ দুর্ভিক্ষ হলো, সেই প্রেক্ষাপটে তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা, বিখ্যাত কবিতা, হ্যাঁ, ভাদ্যে হারাম জাদা। ঠিক আছে। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, কোন কবি রচনা? অতুল প্রসাদ সেন। আজকে গান হবে, এই যে বাংলা গান, দেখো গান, এগুলো উদ্ধৃতিরই একটা অংশ, কিন্তু গান হবে। দেখো প্রথম, দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি যেটা আলোচনা করে যাচ্ছি, আর এর মধ্যে যদি পরীক্ষা আসে না পারো, এর মধ্যে অনেক নাম্বার লুকিয়েছে। আজকের আলোচনা হবে গান, আলোচনা হবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বিখ্যাত গ্রন্থ রচনা, আলোচনা হবে চরিত্র, যেখান থেকে যেটা দরকার। সবার শেষে আমি 30টা থেকে 40টা বইয়ের নাম লিখে দেবো, বলে দেবো। খালি তুমি বলবে একটা কার রাইটার কে, কোনটা কত সালে প্রকাশ করা হয়েছে। তবে সব বইয়ের প্রকাশ আর লাগবে না, চর্যাপদ লাগবে, ধরো আলাদা গদ্য লাগবে, আর কি ধরনের গ্রন্থ এটা, 10 লাইন। আচ্ছা দেখো তো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনা বাংলাটা সাধারণ জ্ঞান লাগবে, এই গানটা কত সালে আসলে আমাদের জাতীয় সঙ্গীত করা হয়? 1971 সালে 3রা মার্চ না? এবার ছোট্ট একটা তথ্য দেবো, শোনো। 1905 সালে বঙ্গভঙ্গ হয়। তখন তোমরা জানো কলকাতাকে, ঢাকাকে প্রাদেশিক রাজধানী করে আসাম, ত্রিপুরা সহ স্বাধীন করা হয় আর কি, প্রাদেশিক রাজধানী। এরই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুররা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছিলেন। মাঝখান থেকে আমরা আসাম ত্রিপুরাটা হারিয়ে ফেললাম রে, বুঝছো, বঙ্গভঙ্গ। তো সেই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুররা গান গাইছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু কি দুর্ভাগ্য জানো আমাদের, এটাই এখন আমাদের স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত। হম আমার সোনার বাংলা। প্রাদেশিক প্রদেশ আর কি, প্রদেশ, এই যে ভারতের প্রদেশগুলো আছে না, প্রদেশ থেকে প্রদেশিক হয়। ঠিক আছে। এই যে ধরো ত্রিপুরা একটা প্রদেশ, আসাম একটা প্রদেশ, প্রদেশ থেকে প্রদেশিক, প্রাদেশিক। ওকে।
রণসঙ্গীত জানো তোমরা কি আমাদের রণসঙ্গীতটা? আচ্ছা বলো তো রণসঙ্গীতের রচয়িতা থেকে এইটা যদি বলতে পারো তাহলে বুঝবে এবার বিসিএস ক্যাডার। একজন বলছে, হ্যাঁ দুজন। কাজী নজরুল ইসলাম রে। রণসঙ্গীতের লাইনটা বলতে পারবা? কে বলতে পারবা? কাজী নজরুল, হ্যাঁ কাজী নজরুল, ঠিক আছে ইনশাআল্লাহ। রণসঙ্গীতের লাইন, প্রথম লাইনটা কে বলো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, চল রে চল রে চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা হানিব রাঙ্গাভাত। গীতাঞ্জলি কাব্যের প্রথম গানটি দেখো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবাও হে আমার চোখের জলে। ঠিক আছে? গম্ভীরা গান মানুষের কোন অঞ্চলে সর্বাধিক প্রচলিত? রাজশাহী অঞ্চলে। হ্যাঁ গোবিন্দ হালদারের এই গানটা খুব গুরুত্বপূর্ণ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আচ্ছা শোনো, যিনি গান রচনা করেন তিনি গীতিকার, মনে আছে না? যিনি সুর করেন তিনি সুরকার, আর যিনি এটা পরিবেশন করেন তিনি শিল্পী। তাহলে একই সঙ্গে কিন্তু এরকম রয়েছে, একই সঙ্গে গীতিকার, সুরকার এবং শিল্পী রয়েছে। সুতরাং একটু খেয়াল করো আর কি। এই মোরা একটি ফুলকে, এটা গীতিকার গোবিন্দ হালদার, বা এটা শিল্পী কিন্তু আপেল মাহমুদ। এটা দরকার। এবারে নির্বাচনের পরে এই গানটা আসবে, জয় বাংলা বাংলার জয়। গানটির গীতিকারকে? গাজী মাজহারুল ইসলাম। গাজী মাজহারুল ইসলাম। জয় বাংলা বাংলার জয়। ঠিক আছে, পরের লাইনটা চলে যাচ্ছি ভাইয়া, পরের লাইনটা যাও। এগুলো লাগবে না, এটা লাগবে। সিকান্দার আবু জাফর, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবে। এটা কার বলো? এটা সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর। এটা আসতে পারে না আসতে পারে। সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলে যত খাঁটি তার চেয়ে খাঁটি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। এগুলো দেখবা কিন্তু এগুলো বুঝো না। একটা গান আছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ পরাণ তোমাদের বলেছিলাম, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এটা তোমরা আসলে পারবা। কিন্তু পরের দুই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলার মাটি বাংলার জল, আজ বাংলাদেশের হৃদয় হতে ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। দেখো, আজ বাংলাদেশের হৃদয় হতে গুরুত্বপূর্ণ, বাংলার মাটি বাংলার জল খুবই গুরুত্বপূর্ণ, আর ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এটা হলো, শোনো, এই বিখ্যাত গানটি হলো কোন প্রেক্ষাপটে? দেখো, ধনধান্য পুষ্প ভরা, এটা হলো, খেয়াল করো, শাহজাহান নাটকে যদি আসে, এটি দ্বিজেন্দ্রলাল রায় কোথায় সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? তার বিখ্যাত শাহজাহান নাটকে তিনি এটি ব্যবহার করেছিলেন, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এটা পারবা আসলে। লোকে বলে, বলে রে ঘর বাড়ি বালা নেই আমার, কি ঘর বানাইবো আমি শূন্যের মাঝার। হ্যাঁ, এইভাবে হাসন রাজায় ঘর দোয়ার না বান্ধে, কোথায় নিয়ে রাখবা আল্লাহ এর লাগিয়াছেন। শাহ আব্দুল করিমের বিখ্যাত যত গান আছে সব একসাথে দিয়ে দিয়েছি, ভালো করেছি না বলো? যে কোনোটা আসলে শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিমকে বলা হয় কিন্তু বাউল সম্রাট, কিন্তু বাউল গানের শ্রেষ্ঠ কবি কিন্তু আবার লালন ফকির। বাউল গানের শ্রেষ্ঠ কবি লালন ফকির, আর শাহ আব্দুল করিমকে বলা হয় বাউল সম্রাট। দেখো, আয়লানা আয়লানা রে বন্ধু, রঙের দুনিয়া তোরে চায় না, গাড়ি চলে না চলে না চলে না রে,
এই গানগুলো রচয়িতা শাহ আব্দুল করিম। আবার ওনার গানগুলো দেখো, আমি বলে দিয়েছি যে পিডিএফ দিয়ে দিতে, এখন কিভাবে দিবেন জানি না, আবার তোমাদের সামনে বলে দিব না ওকে ডেকে, বুঝছো? এটা সুন্দর করে দেয়া আছে, এটা কোথা থেকে নিয়েছি সেটা বলবো না, কিন্তু এটা তোমাদের জন্য এক্সক্লুসিভ একটা চূড়ান্ত। ওই যে শুরুতে জিজ্ঞেস করেছিলাম না যে আজকে শেষ, যখন বলেছে তখন মনে হয়েছে যে না, শেষ মুহূর্তে এমন কিছু দেওয়া দরকার যেন অন্তত হাসতে হাসতে পরীক্ষার হল থেকে বের হতে পারো, এটা আমার মনে হয়েছে বলে আমি এটা দিয়েছি। দেখো লালনের গান এটা, আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা, চরণ দুটি রচয়িতাকে, হ্যাঁ, লালন শাহ। লালন একটা বিখ্যাত গান আছে দেখো, ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর। একটা কাজ করলে কেমন হয় বলো তো, লালনের গানগুলো সব একসাথে নিয়ে আসলে কেমন হয়? এই যে এখানে এখানে যে যেটা, আমার ঘরখানায় কে বিরাজ করে, খাঁচার ভেতর অচিন পাখি, আমার বাড়ির পাশে আরশিনগর, জাত গেল বলে। হুম, অতুল প্রসাদ সেনের বিখ্যাত গান, পঞ্চকবিদের একজন, মিশে তুই ভাবিস মন শহরে, বধুয়া নিদ নাহি আগে পাত খে, হ্যাঁ, এগুলো ওটার মধ্যে একটা ওটা বিখ্যাত গান গেল। এবার চরিত্রে যাব, কিন্তু চরিত্রগুলো এক নজর যাব, তোমরা অনুমতি দিবা চরিত্রে যাব? তাহলে গানের মধ্যে আসলে পারা যাবে না, বলো বিখ্যাত গানগুলো এখানে রয়েছে। জি স্যার, হ্যাঁ, আমি তো রেসপন্স আছি তোমাদের, বুঝছো না? যেন হাত চলে। শোনো, যদি বিষাদচিহ্ন নায়ককে আসে তোমাদের, এটা একটা ঝামেলা আছে আসলে, বিষাদচিহ্ন নায়ককে। তো আমি আমার দৃষ্টিকোণ দিয়ে ইমাম হোসেনকে নায়ক বলেছি, বাট তুমি ইমাম হোসেনকে দেওয়ার দরকার নেই। আচ্ছা গুড, শোনো, কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা 1972 সালে, প্রশ্নের জন্য ধন্যবাদ। তাকে জাতীয় কবির মর্যাদা দেয় 1974 সালে, আর নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে, যে বছর মারা যান। তাহলে আগে কিন্তু জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছে, পরে নাগরিকত্ব প্রদান করা হয়েছে, বুঝছো? আগে তিনি জাতীয় কবি, পরে নাগরিক। ক্লিয়ার? মনে ক্লিয়ার হবে। 72, 74, 76। তাহলে তুমি পরীক্ষা আসলে কিন্তু ইয়াজিদকে দিবা, আর কিছু করার নাই। ঠক চাচা, মতিলাম, বাঞ্ছারাম বাবু, একটু আগে বলছি আলারগড় দুলাল, এই দুটা পারবে না। ভ্রমর, রোহিণী ও গোবিন্দলাল, কৃষ্ণকান্তের উইল, হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, তেমন ঢেকে ঢেকে পরে একটা একটা করে বলবো। না পারবা তোমরা, দেখাই দিই, সময় নাই তো, সব এটা পুরোটা শেষ করে দিই। আয়েশা তিলোত্তমা তোমরা জানো, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের কুন্দ নন্দিনী, এটা বঙ্কিমচন্দ্রের 20 বৃক্ষ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। কপাল কুন্ড উপন্যাসের নায়ক কে, এটা নিয়ে একটা ঝামেলা আছে। না, এটা কোনো ঝামেলা, এটা নবকুমার আর কি, বুঝছো? আর নায়িকা হলো কপাল কুণ্ডলা, দুইজন, একজন নায়ক একজন নায়িকা। এখানে একটা প্রশ্ন আছে, রবীন্দ্রনাথের কোন কোন গল্পে মুসলমান চরিত্র রয়েছে, এটা ওইরকম অত না, একবার আসছিল একটা পরীক্ষা। তবে মনে রেখো, ক্ষুদিত পাষাণের পাগলা মেহের, আর কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালা রহমত, কাবুলিওয়ালা গল্পের রহমতকে মনে রাখবা, আর ক্ষুদিত পাষাণ গল্পে মেহেরকে মনে রাখবা, মেহের আলী, সে পাগল হয়ে গেছিল। এই দুটো চরিত্র খুব গুরুত্বপূর্ণ, মনে রাখলে হবে। চন্দরা রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পের উপর শাস্তি? নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের প্রধান চরিত্র বলতো? রক্ত করবী, রক্ত করবী। এটা পারবা, শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত। মহিম, সুরেশ, অচলা, এখানে মূলত অচলাটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? সুরেশ, অচলা, এটা গৃহদাহ উপন্যাসের শরৎচন্দ্রের, ঠিক আছে? ভিখু, পাঁচি, পেহলাদ, কার বলতো? মানিক বন্দ্যোপাধ্যায় প্রাগৈশিক ছোট গল্পের, ঠিক আছে?
শশী ও কুসুম কুমুন্ন উপন্যাসের পাত্রপাত্রী পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা। জোহরা চরিত্রটি কোথায় পাওয়া যায় বলতো? মোজাম্মেল হকের জোহরা উপন্যাসের, ঠিক আছে। তারপরে দেখো, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ, একটু আগে না বলেছিলাম বিরতির আগে, মনে আছে তোমাদের? উল্লেখযোগ্য বালক বালিকা দেখো, পথের পাঁচালী উপন্যাসের অপু ও দুর্গা, সুন্দর করে সাজানো না বলো? দেখো, উল্লেখযোগ্য দুইটা মা, দেখো, দুটি মা চরিত্র, অভিজিৎ সূর্যগর বাড়ি উপন্যাসের জয়গুণ, আর একটা হলো দরিয়া বেবি, ওই যে স্বাগত সোনার জরুরি। ওদিকে অর্ধেক চলে গেছে, কিন্তু আমি ওর সব আনতে গেলে লেখাটা ছোট হয়ে যাবে, তোমার দেখতে কষ্ট হবে। এরপরে সংবাদপত্র আছে, বেশ কিছু সংবাদপত্র, বাট ওর শিরোনামটা ডিলিট করে ফেলছে আর কি, বুঝছো? এটা শিরোনাম সংবাদপত্র আলাদা করে দিছি তো। দেখো, ভারতীয় উপমহাদেশে প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। দিগদর্শন তোমরা জানো, এটা 1818 সালে প্রকাশিত হয়, বাংলা সাহিত্যের প্রথম। এবার দিগদর্শন ওটা কি? এবার আসো, তত্ত্ববোধিনী, এটা ওরকম। দেখো, আর হলো গ্রাম বার্তা, এটা মনে রাখলে হবে। ও, এখন আমি একটা কথা বলি, এবার সাজিয়া আক্তার আবার পরে প্রশ্ন করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব কত সালে ফিরিয়ে দেওয়া হয়? এটা তুমি এখনই সার্চ দাও, এই যে গুগলে সার্চ দিলে ও বলে দিবে, এখনই তোমাকে বলে দিবে উত্তরটা। এবার দেখো, 1843 খ্রিস্টাব্দে, অনেক বছর পরে, হ্যাঁ, মনে হয় যে স্বাধীনতারও, যে বঙ্গবন্ধু ছাত্রত্বই ফিরিয়ে দেওয়া হয়নি। এবার দেখো, বঙ্গিম সব পত্রিকা লাগবে না, তবে এই পর্যন্ত যে কটা বললাম কি কি লাগবে দেখো। সবার আগে দেখো, এটা লাগবে, ভারতীয় বোধনের প্রথম সংবাদপত্র লাগবে, দিগদর্শন লাগবে। আচ্ছা, এটা না হলে চলবে, সংবাদ প্রভাকর লাগবে, বাংলা ভাষার প্রথম দৈনিক, খেয়াল রেখো। তত্ত্ববোধিনী লাগবে, গ্রাম বার্তা লাগবে। 1963 সালে এটা 1863 সালে কাঙ্গাল হরিনাথ মজুমদারের সম্পাদনায় কুষ্টিয়া কুমারখালী থেকে প্রকাশিত হতো। এটা বঙ্কিম অত গুরুত্বপূর্ণ না, তবে দেখে নিও, এখানে অত দরকার নেই। দেখো, 1914 সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় বাংলার সবুজপত্র পত্রিকাটি বাংলা চরিত্র গদ্যরীতির প্রবর্তনে অসামান্য অবদান রাখে, এটা খুব গুরুত্বপূর্ণ। কল্লোলটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই খুবই। 1923 সালে দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় কল্লোল পত্রিকাটি প্রকাশিত হয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ধূমকেতু পত্রিকা প্রকাশিত 1922 সালে, যে বছর নজরুলের অগ্নিবীণা কাব্য প্রকাশিত হয়। এ কোথায়? এটা আমার পকেটে না, কলমটা, এটা এই যে। এটা লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত একটা পত্রিকার নাম মনে রেখো, আঙ্গুর, ঠিক আছে। আর 50-এর মনন্তর উপলক্ষে, মনন্তর মানে কি? দুর্ভিক্ষ, মন্বন্তর, দুর্ভিক্ষ উপলক্ষে সুকান্ত ভট্টাচার্য যে একটি সংকলন প্রকাশ করেছিলেন, তার নাম ছিল আকাল। কোন পত্রিকাটি ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে? সৈনিক। সৈনিক। এবার আসো, ভাষা আন্দোলন ভিত্তিক বাংলা সাহিত্য, যেটা আমরা দেখাইছিলাম, এই যে নিরন্তর ঘণ্টাধ্বনি ছেড়ে আছেন, সালাম সালাম হাজার সালাম, লাখো শহীদ স্মরণে, ঠিক আছে। এখন দেখো, এরপরে বেশ কিছু প্রশ্ন উত্তর আছে, দেখো। তখন যে আমরা এটা এইটুকু শুধু দেখাইছি, এইটুকু। এখন দেখো ভাইয়া, এই গানটা, কয়েকটা গান দেখবো, সব দরকার নেই। ভাষা সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে, গানটির গীতিকারকে? গানটির গীতের ফজলে খোদা, বুঝছো? ফজলে খোদা। এরপরে দেখো, আরেকটা বিখ্যাত গান রয়েছে, এটার শিল্পী ছিলেন আব্দুল জব্বার, সেটা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আব্দুল গাফফার চৌধুরী। এই গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, আর বর্তমান যিনি এটার সুরকার,
তিনি হলেন আলতাফ মাহমুদ, বর্তমান সুরকার। প্রথম উপন্যাস আরেক ফাল্গুনের রচয়িতা থেকে জহির রায়, একটু আগে পড়েছো। প্রথম কবিতা কাত্তে আসেনি ফাঁসির দাবি, মাহবুব আলম চৌধুরী। প্রথম সাহিত্য সংকলন এই যে দেখো 21শে ফেব্রুয়ারি, ই করেন কে? হাসান হাফিজুর রহমান, একটু আগে পাঠাচ্ছ কিন্তু। এই যে কবর দেখো, কবর আলোচনা করছি, এখানে হুবহু কমন। 53 সালে 17ই জানুয়ারি জেলে বসে। এই একটা বইয়ের নাম দেখো, পূর্ব বাংলার ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি, বদরুদ্দীন রহমান, এই বইটার নাম রেখো। আর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, ওনার নামটা মনে রেখো। এবার কিছু এমসিকিউ আছে দেখো, কাটতে আসেনি ফাঁসির দাবি, এগুলো সব অনেক প্রশ্ন আছে, এগুলো সব আমি দেখাইলাম না, কারণ দেখো একটু সময় লেগে যাবে, অনেক প্রশ্ন আছে এখানে। ওই পাশেও আছে। এর রচয়িতাকে, এর রচয়িতা হলো মাহবুব আলম চৌধুরী। দেখো সর্বপ্রথম কবিতা রচনা কোনটি? মাহবুব আলম চৌধুরী। প্রথম সংকলন হাসান হাফিজুর রহমান। কোন গ্রন্থের সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? 21শে ফেব্রুয়ারি। এই যে এই সংকলনটা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় কিন্তু। প্রথম উপন্যাস দেখো, এই যে আরেক ফাল্গুন, লয়গার সুকর্ণ, ফাল্গুন, এগুলো সব ফন্ট ভেঙে গেছে কিন্তু। প্রথমে হলো খ 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। নাটক কোনটি বলতো? ওই যে কবর। মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা সাহিত্য। ভাইয়া এই অংশটা শুধু বাংলা না, তোমার বাংলাতেও লাগবে। এই অংশটা শুধু বাংলা না, এটা বাংলাতেও লাগবে, এটা এসেও লাগবে, বাংলাতেও লাগবে, সাধারণ জ্ঞানে লাগবে। দেখো সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? দেখো প্রশ্নটা, এটা হলো পূর্ব পশ্চিম, এটা হলো পূর্ব পশ্চিম। দা লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থ রচয়িতাকে, এটা হলো মেজর জেনারেল সুখওয়ান্ত সিং, মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। ঠিক আছে, না, লাগবে না, থ্যাংক ইউ। তারপরে দেখো এগুলো, আচ্ছা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ হচ্ছে টেস্ট অফ জেনোসাইড, এটা জহির রায়হানের কিন্তু, এখানে দেয়া আছে, সব এটা পেয়ে যাবা। এই যে ওরা 11 জন, হ্যাঁ, নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। রাইফেল রটি আওরাত, এটা আনোয়ার পাশা। তোমরা জানো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রটি আওরাত। রাইফেল রটি মানে ব্রেড, আওরাত মানে ওমেন। তালাশ শাহিন আক্তার, উনি আমার ইয়ে ছিলেন, রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমার কলিগ ছিলেন ম্যাডাম শাহিন আক্তার। চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস। হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস দেখো জ্যোৎস্না জননীর গল্প, মাস্ট লাগবে, এটা লাগবে ভাষা আন্দোলন ভিত্তিক। আচ্ছা আরো আছে 1971 অনিল বাক্সির একদিন, হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। জাহান্নাম হইতে বিদায়, শওকত ওসমান। নেকড়ে অরণ্য, শওকত ওসমান। ধরো এই প্রশ্নগুলো অন্যভাবে করব। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো কি কি? হুমায়ুন আহমেদ, তাহলে এতবার আর পড়তে হবে না। দুই সৈনিক, শওকত ওসমান। জলাঙ্গি, শওকত ওসমান। শেখের সম্বরা, শওকত ওসমান। ওঙ্কার, এটা আহমেদ সাফা। 71-এর পথের ধারে, শাহরিয়ার কবি। 71-এর যিশু, শাহরিয়ার কবির। আকাশ বাড়িয়ে দাও, জাফর ইকবাল। কাজ সমুদ্র, মোহাম্মদ জাফর ইকবাল। আচ্ছা শোনো, ক্যাম, মোহাম্মদ জাফর ইকবাল। আমার বন্ধু রাশেদ মোহাম্মদ, এগুলো সব। এটা হলেন আনিসুল হক। সিয়ারি বুদবুদ, ওরাও কেন দেশ ত্যাগ করেছিল। জননী সাহসিনী গ্রন্থের রচয়িতা আনিসুল হক। মা গ্রন্থে আনিসুল হক। 71-এর উপন্যাস উপখানি সাইদ হাসান। নিষিদ্ধ লবান, সৈয়দ শামসুল হক। কাটাতারে প্রজাপতি, সেলিনা হোসেন। হাঙ্গর নদী গ্রেনেড, সেলিনা হোসেন। একাত্তরের রণাঙ্গন, শামসুল হুদা চৌধুরী। হুম, তারপর দেখো 71-এর মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীর ভূমিকাকে, এম আর আক্তার মুকুল। 266 দিনের স্বাধীনতা গ্রন্থের রচয়িতাকে, মোহাম্মদ নুরুল কাদির। আচ্ছা সব লাগবে না, আমি যেটা যেটা বলে যাচ্ছি দেখো। এখন অনেক রাত, খানা তো রহমান, এটা দরকার নেই। বাংলাদেশ স্বাধীন সংগ্রামে রচিত উপন্যাস দেখো, এই যে সরি রচিত একটি কালো মেয়ের কথা, এটা লাগবে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই দেখো কালো মেয়ের কথা। 71-এর কথা হলো বেগম নূরজাহান। 71 নিয়ে যেখানে আমরা বলছিলাম
কারণ 71 রণাঙ্গন শামসুলদা, 71 গেলে জহিরুল ইসলাম, এটা বলেছি একটু আগে, এমআর আক্তার মুকুল, 71 ঢাকা সেলিনা হোসেন, 71 দিনগুলি জাহানারা ইমরান, 71 ডায়েরি সুবে কামাল, বাংলাদেশ কথক আব্দুল গাফফার চৌধুরী, আবু জাফর শামসুদ্দিনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দেয়াল, আর হুমায়ুন আহমেদের সর্বশেষ প্রকাশিত উপন্যাসের নাম দেয়াল। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে আছে ভাইয়া, প্লিজ তুমি যদি এদিক সেদিক হও সে দায়িত্ব তোমার। দেখো মুক্তিযুদ্ধের দিনগুলো, আনোয়ারুল্লাহ চৌধুরী, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন এক সময়। অদ্ভুত আধার এক, এটা শামসুর রহমান, মুক্তিযুদ্ধ ভিত্তিক। যুদ্ধ জয়ের গল্প, এটা আসতে পারে না আসতে পারে, তো একটা নন ইস্যু পরীক্ষার ছিল। আমি বীরঙ্গনা বলছি, নীলিমা গ্রামে, আমার 71 কাজী আনোয়ারুল হক। এইটা খুব গুরুত্বপূর্ণ। কি চাও শঙ্খ ছিল সাতঘাটের কানাগড়ি, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, এটা হলো মমতাজ উদ্দিন। আরেকটা হলো কি চাও শঙ্খ ছিল, আরেকটা আছে বকুলপুরের স্বাধীনতা। একটি ভুলকে বাঁচাবো বলে গ্রন্থটি রচিত মেজর রফিকুল ইসলাম। ঠিক আছে, এবারে এখানে বেশ কিছু এমসিকিউ আছে। এ সার্চ ফর আইডেন্টিটি গ্রন্থটির রচয়িতাকে দেখো, বলো। এটা হলো মেজর আব্দুল জলিল, এ সার্চ ফর আইডেন্টিটি, 16 খণ্ডে এগুলো সব। হাসান হাফিজুর রহমান, 16 খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস দলিল পত্র, এগুলো এখানে এমসিকিউ গুলো দেয়া আছে। এগুলো আর ই করলাম না, একটু পড়ে নিও। হ্যাঁ, আমি এমসিকিউ গুলো একটু পার হয়ে যাই ভাইয়া, এখানে আরো কিছু বিষয় আছে, কারণ এখানে তো শেষ নাই, বুঝছো না। এখানে আমি একটু ছোট করে রাখছি, তাহলে এমসিকিউ গুলো পারবে, এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, আর কি আছে? আর কিছুই নেই, শেষ শেষ। তাহলে অন্তত অন্য কিছু থাকবে না, ভালো আছি। এগুলো ছেলেমেয়েরা পাবে কি হবে? এরা জিজ্ঞেস করছে এগুলো পাবে কি হবে, বলো। দিদিবা, আচ্ছা, কেউ গ্রুপে না এসে অ্যাপে দিয়ে দেবে, অ্যাপে দিয়ে দেবে তোমাদের এটা। আমি নোটে চলে যাচ্ছি, এটা গেলাম পিপিটিতে। এবার বলো, তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা নেই, বুঝছো? গেল এটা মোটামুটি। আর এগুলো রাইটার যেগুলো তোমাদের পড়ানো হয়েছে। এবার তোমরা একটু আমার সাথে কথা বলো, আমি আর কয়েকটা বইয়ের নাম বলে দেবো তোমাদের, কয়েকটা বইয়ের নাম, ফার্স্ট ফাইনাল এমসিকিউ যাব। আচ্ছা, বলতে পারবা বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি, বলো তো? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি, বলো বলো। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক, শর্মিষ্ঠা, ভদ্রার্জুন, নীল দর্পণ, কবর। তোমরা এক একজন এক একটা বলেছো। আমি অন করি, দেখো নে, এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়, এটা একটা আমার দেখ। হ্যাঁ, করে দাও। তারাচরণ শিকদারের ভদ্রার্জুন, শর্মিষ্ঠার প্রথম সার্থক নাটক দেখো। 1852 সালে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন বাংলা সাহিত্যের প্রথম নাটক, ভদ্রার্জুন, 1852। ওই বছরই যোগেশচন্দ্র গুপ্ত লেখেন কীর্তিবিলাস, বাংলাদেশের প্রথম নাটক। তবে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক হলো ঠিক 1854 সালে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব, 1854। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হলো মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা। প্রশ্ন আসবে আর উত্তর বুঝে শুনে করো। আর কারো কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে সবাই কে সুযোগ দেওয়া আছে। আচ্ছা, বলো তো এই নাটকটার রচয়িতা কি? সুবচন নির্বাসনে নাটকটি রচয়িতা পারো কিনা? আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল-মামুন। বাকিটা কি তাই বলতেছে? একদম ঠিক, কেমনে বললা? রাইট। মানচিত্র নাটকটি কে রচনা করেন বলো তো? আনিস চৌধুরী। তুলসী রায়েরই, মামুনুর রশিদ, দীনবন্ধু মিত্র। আনিস চৌধুরী। মামুনুর রশিদ। নাট্যাচার্য বলা হয় কাকে বলো তো? নাট্যাচার্য। সেলিম আল-দ্বীন। একদম ঠিক। প্রস্তুতি তো ভালোই আছে, কেউ তো কথাবার্তা ঠিক মতো বলো না, চুপচাপ সবাই, কিন্তু প্রস্তুতি মাশাআল্লাহ তো সবারই ভালো। এখন বোঝা গেল। ওরা কদম আলী, এটা যদি বলতে পারো তাহলে বুঝবো মোটামুটি। মামুনুর রশিদ। মামুনুর রশিদ। একদম ঠিক। স্বাধীনতা আমার স্বাধীনতা, দেখে এটা কে পারো? মমতাজউদ্দিন মমতাজউদ্দিন আহমেদ। এগুলো দরকার আছে ভাইয়া? না না স্যার, স্যার, আপনি এগুলো আগে এগুলো আগেই পড়া হয়েছে। এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, এগুলো নিয়ে টেনশন নাই। হুম হুম হুম। দেখো একটা জিনিস দেখতে পারো, বুঝছো, এক নজর। এই যে দেখো আমরা যেগুলো প্রশ্নোত্তর পড়াইছি সেইগুলোই দেখো। এই যে নাট্যকার, নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, বুঝছো কি আছে? ওই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু উপন্যাস, গ্রন্থ, এগুলো বুঝছো, হুমায়ুন আহমেদের গ্রন্থগুলো আছে। তারপরে কালো ঘোড়া কার? ইমদাদুল হক মিলন, তাই না বলো? এতক্ষণ যা প্রশ্নোত্তর আকারে পড়েছি সেইগুলোই, এই যে প্রবন্ধগুলো কে কে লিখছেন, স্মৃতি কথাগুলো কে কে লিখছেন, সম্পাদিত গ্রন্থ গ্রন্থ তারপর গল্প দেখো, মুক্তিযুদ্ধের গল্প, জন্মদিত বঙ্গে স্বর্গত ওসমান, মুক্তিযুদ্ধ গল্প সেলিনা হোসেন, এগুলো কাব্যগ্রন্থ, বন্দি শিবির থেকে নিজ ভাষভূমে, বুঝছো, এগুলো পাওয়া তোমরা। এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু আছে। এর সার্চ ফর আইডেন্টিটি একটু আগেই বলেছি, মির্জা আব্দুল জলিল। এইটা দেখো তো পারো কিনা এর মধ্যে মুক্তিযুদ্ধ উপন্যাস কোনটি? চিলেকোঠা আছে ভাই, আগুনের পরশমণি, ৭১-এর দিনগুলি, পায়রা আসতে হবে। আগুনের পরশমণি। আগুনের আগুনের পরশমণি। পরশমণি, হুমায়ুন আহমেদ। আচ্ছা চিলেকোঠা সেপাই ওখানে মুক্তিযুদ্ধ, কিন্তু চিলে ওই অর্থ মুক্তিযুদ্ধ না, বুঝছো। ওই যে 69 গণ অভ্যুত্থান হয়েছিল না, মূলত ওর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আগে। হলো চিলেকোঠার সেপাইটা। এই যে আগুনের আখতারুজ্জামান পরশ, ইলিয়াসের না স্যার? ভাইয়া? হ্যাঁ, আক্তারুজ্জামান আখতারুজ্জামান ইলিয়াসের। ইলিয়াসের না? হ্যাঁ আক্তার যেমন তিনি কোথায়? ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। এবার দেখো তো প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? রাইফেল রুটি আওরাত। রাইফেল রুটি আওরাত। আনোয়ার পাশার। আনোয়ার পাশা, রাইট। না এটা ভুল হয়েছে, জাহান্নাম হতে বিদায়, এটা রাইফেল রুটি আওরাত হবে। জাহান্নাম হতে বিদায় উপন্যাস পরে, এর শওকত পরে ওসমানের জাহান্নামের কবিতা। দিতে হবে। আচ্ছা এটা দেখো তো পারো কিনা। জাহান্নাম হইতে বিদায়। হ্যাঁ এটা জাহান্নাম ঠিক হইতে আছে, বাট বিদায়। ওইখানে ওইটা ভুল হয়েছে উত্তরটা। শওকত ওসমানের মুক্তিযুদ্ধ শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন করেছে রচনায় পতঙ্গ পিঞ্জন, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, চোর সন্দেহ। চোর ও সন্ধি। জাহান্নাম হইতে বিদায়। আর নেকড়ে অরণ্য কি জানো? অর্থাৎ এটা তো ওনার বাস্তবতা না, এটা হলো এই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাটা ঘটেছিল, ওই যে মেয়েদের আটকে রেখে তাদের উপর যে নির্যাতনগুলো চালানো হয়েছে, তার নির্মম বর্ণনা ছিল এই নেকড়ে অরণ্যে, বুঝছো। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা পারবা। রাইফেল রুটি আওরাত। আর এটা হলো ইতিহাস নাটক। সংকট ছিল। রাইফেল রুটি আওরাত। আচ্ছা সাহিত্যিকদের উপাধি ছদ্মনামগুলো একটু দেখো এক নজর। আচ্ছা এটা দেখো, এটা পারবা। এই যে গুলরাজ খান কার উপাধি বলো তো? মালাধার বসু, তাই না? মালাধার বসু। দৌলত উজির বাহরাম খান, ওনার হলো দৌলত উজির আর কি। ঈশ্বরচন্দ্র শর্মা প্রকৃত নাম কিন্তু, বাট ওনার উপাধি কি দেখো? বাংলা গদ্যের জনক। তারপরে শিল্পচন্দ্র গদ্যের প্রবর্তক বিদ্যাসাগর। রামনারায়ণ, বাট ওনার উপাধি ছিল তর্করত্ন। হরপ্রসাদ শাস্ত্রী, তার উপাধি মহামহোপাধ্যায়। বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বাংলার মিল্টন। আর বঙ্কিমের উপাধি দেখো, সাহিত্য সম্রাট, বাংলার স্কট, ওয়াল্টার স্কটের রোমাঞ্চকর উপন্যাস।
এবার দেখো নজিবুর রহমান, ওনার প্রতি সাহিত্য রত্ন, এটা সব লাগবে না, শরৎচন্দ্র লাগবে, অপরাজয় কথা শিল্পী। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। রোকেয়া সাখাওয়াতকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত। আর মুসলিম নারী জাগরণের কবিকে বলতো বেগম ফয়জুন্নেসা চৌধুরী। জাহানারা ইমাম কি শহীদ জননী, আর জননী সাহসী হলো সুফিয়া কামাল। সেলিম আল দিলগি মানে নাট্যাচার্য। দেখো এগুলো তোমাদের জন্য পান্তাবাদ। এখন বিদ্যাপতির উপাধিগুলো ছিল কি কি দেখো, মিথিলার কবি, তবে পুরোটা পড়বা, আমি গুরুত্বপূর্ণ বলে বলে যাচ্ছি, কিন্তু পুরোটা একবার দেখবা। মিথিলার কোকিল বা মৈথিল কোকিল, কবি কণ্ঠ আর চিরঞ্জন। কবি কঙ্কনকে মুকুন্দরাম চক্রবর্তী, হ্যাঁ। আর স্বভাব কবিকে গোবিন্দ দাস। যুগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। চরণ কবিকে মুকুন্দ দাস। দুঃখবাদী কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। না, এটা হবে দক্ষিণমোহন বাগচি আর কি, এটা ভুলে হয়েছে। কবিগুরু বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। দত্ত কুলোদ্বাহু কবিকে মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম। পল্লী কবি জসিমউদ্দিন। প্রকৃতির কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি, শুদ্ধতমের কবি জীবনানন্দ দাশ। মুসলিম রেনেসার কবিকে ফরুক আহমেদ। ক্লাসিক কবি সুধীরন দত্ত। মার্কসবাদী কবি বিষ্ণু দে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। পদাতিক কবিকে সুভাষ মুখোপাধ্যায়, ওই যে ফুল ফুটে গান নাই ফুটে গাছ বসন্ত। ভারতচন্দ্রকে বলা হয় প্রথম নাগরিক কবি বা রায়গুণাকর। শামসুর রহমান হলেন নাগরিক কবি অন্যতম। সমর সেনকেও কি বলা হয় বলতো, আধুনিক যুগের নাগরিক কবি। শান্তিপুরের কবিকে মোজাম্মেল হক। স্বপ্নাতুর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। স্যার ভারতচন্দ্র মধ্যযুগের শেষ শেষ বড় কবি কবি। ছিলেন না? কিন্তু বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায়, বাট তিনি মধ্যযুগের শেষ বড় কবি কিন্তু, বুঝছো। 1760 সালে তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রকৃত মধ্যযুগের অবসান ঘটে। অবসান ঘটে। শুধু গান হলে অবসান। ভালোবেসে মরবে। এবার যাও, গোলাম মোস্তফাকে বলা হয় কাব্য সুধাকর। ছদ্মনাম বলবো? আচ্ছা বলো, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি বলো। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম একটু আনকমন ধরলে আর পাও না। গন্ধর্ব নারায়ণ মিত্র। গন্ধর্ব নারায়ণ মিত্র। হ্যাঁ, স্কুলে ভর্তি ছিল না, বন্ধুরা বলতো গন্ধ গন্ধ, এই জন্য নাম পাল্টে রেখেছিলেন দীনবন্ধু মিত্র। আচ্ছা, হাসন রাজার প্রকৃত নাম কি বলো, হাসন রাজার প্রকৃত নাম? ওহিদুল রাজা। গুড, এটা ঠিক আছে। ওহিদুর রাজা, মরমী কবিতার উপাধি, মরমী কবিতার উপাধি। আচ্ছা, জসিমউদ্দিনের ছদ্মনাম কি? জবিরউদ্দিন মোল্লা। জমিরউদ্দিন মোল্লা। আচ্ছা, তর্করত্ন কার উপাধি? রাঙ্গারায়ণ। নারায়ণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আন্নাকালী পাকড়াশি ছদ্মনামটা কে ব্যবহার করেছেন? আন্নাকালী পাকড়াশি। জানি না। রবীন্দ্রনাথ মোট 9টা ছদ্মনাম ব্যবহার করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য ভানু সিংহ, তার অন্য একটি ছদ্মনাম আন্নাকালী পাকড়াশি। বুঝতে পারছো? গেল এটা। আরেকটা ছদ্মনাম ধরবো, আরেকজন রাইটারের, খুবই গুরুত্বপূর্ণ। ধরবো? বলো। বনফুলের ছদ্মনাম, বনফুল কার ছদ্মনাম? বালার চাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, গুড। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি? শিব সরি স্যার। শিবপ্রসাদ রায় মনে হয়। কস্যচিৎ উপযুক্ত ভাইপো, অসচিত উপযুক্ত উপযুক্ত ভাইপো ভাইয়ের কবিতা। ছেলে। আচ্ছা, বঙ্কিমের ছদ্মনাম কি? সাহিত্য সম্রাট। না না, না, এটা ছদ্মনাম। ওটা না। ছদ্মনাম হলো কমলাকান্ত। ছদ্মনাম কমলাকান্ত। কমলাকান্ত দিছে, এটা পারি কিন্তু। গুড। আচ্ছা, মীর মশাররফ হোসেন ছদ্মনাম কি? গাজী মিয়া। গাজী মিয়া। কাজী মিয়ার দেখো, বস্তানি তার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে। অনন্ত বড়ু, বড়ুচন্ডী দাস। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। মাইকেল মধুসূদন দত্ত 2টা। টিমোথি পেনবর্ন নাম্বারটা নেটিভ। মধুসূদন মজুমদার, আমি চাইলে একটু বড় করে দিতে পারি। মধুসূদন মজুমদার দেখা যায়। দৃষ্টিহীন। চারুচন্দ্র চক্রবর্তী কিন্তু জরাসন্ধ, খুবই গুরুত্বপূর্ণ। কালীপ্রসন্ন সিংহ, হুতুম পেঁচা। পেরিচাঁদ মিত্র, টেক্সার ঠাকুর, রাম মোহন রায়, শিবপ্রসাদ রায়, মীর মশাররফ হোসেন, গাজী মিয়া। গাজী মিয়া কার ছদ্মনাম? মীর মশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। এবার দেখো, একদম জিস্ট এখানে দেয়া আছে। কাজী মাল কুরাইশি কায়কোবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর, ভানু সিংহ, প্রমোদ চৌধুরী বীরবল, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিরা দেবী, বঙ্কিমচন্দ্র কমলাকান্ত, বালাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল, বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়, যাযাবর, আর সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত বা সনাতন পাঠক। নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। ওকে,
এবার দেখো সুনন্দ, এটা অবশ্য অত গুরুত্বপূর্ণ। নারায়ণ বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসুটা লাগবে, পরশুরাম, কাজী নজরুল, ধূমকেতু, নুরুল, কত কিছু আছে। অচিন্ত মহিতলাল মজুমদার, শ্রী সত্য সুন্দর দাস, অচিন্ত কুমার সেনগুপ্ত, নিহারিকা দেবী, নিহার রঞ্জন গুপ্ত, বাণভট্ট, তো আর দরকার নেই অত বেশি। বিমল ঘোষ মৌমাছি, এটা দরকার আছে, বিমল ঘোষ মৌমাছি। আমি গুরুত্বপূর্ণ বলে বলে যাচ্ছি, এখন তোমার বল তোমার কোর্টে, বুঝছো? হ্যাং হয়ে আছে গান, এরপর আর ছোট করবো না, ছোট করতে গেলে হ্যাং হয়ে যাবে। মোহাম্মদ জহিরুল্লাহ, জহির শহীদুল্লাহ কায়সার, না? আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ, শওকত ওসমান, শেখ গাজীর রহমান, শামসুর রহমান, মজলুম আদিব, এটা মনে রেখো, মৈনাক মজলুম আদিব, মঈনুদ্দিন আহমেদ, সেলিম আল দিন, আর রকুনুজ্জামান খানের ইয়াল দাদা ভাই, আব্দুল মান্নান সৈয়দ, অশোক সৈয়দ, কার সদ্দাম, আব্দুল মান্নান সৈয়দ। এই ছিল মোটামুটি আমাদের টোটাল আলোচনাটা। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন জাগে, জিজ্ঞাসা জাগে, আমি আছি অদম বান্ধা তোমাদের পক্ষে। বলো কি কি করতে হবে? কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো ভালো লাগা মন্দ লাগা। আর কয়েকটা গ্রন্থের নাম বলতে চেয়েছিলাম না, মনে আছে? বলে দেবো? জি স্যার, বইয়ের নাম বলে দেন। জি স্যার। কয়েকটা গ্রন্থের নাম দেখো ইনশাআল্লাহ। এটা মুছে রাখবি না তোরা? চর্যাপদ, এটা মনে রাখবো, চর্যাপদ। শ্রী কৃষ্ণ কীর্তন কাব্য। তোমরা অবশ্যই জানবা পদ্মাবতী সম্পর্কে। তারপরে দেখো আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল। তোমরা অবশ্যই জানবা দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী। তোমরা অবশ্যই জানবা কপাল কুণ্ডলা সম্পর্কে, কুণ্ডলা। তোমরা অবশ্যই জানবা পায়ের আওয়াজ পাওয়া যায়। অবশ্যই জানবা বিষাদ সিন্ধু গ্রন্থ সম্পর্কে। তারপরে কপাল কুণ্ডলা, বিষাদ সিন্ধু। এরপর তুমি জানবা হলো শ্রীকান্ত, শ্রীকান্ত জানবা শেষের কবিতা। তুমি অবশ্যই জানবা শেষ লেখা, ঠিক আছে? তুমি অবশ্যই জানবা জননী, জননী লিখছি, জননী, জননী। তুমি জানবা দেয়াল, হুমায়ুন আহমেদের যে দেয়াল উপন্যাসটা সম্পর্কে। তুমি অবশ্যই জানবা অসমাপ্ত, একটু মিউট করে নাও, অসমাপ্ত, সমাপ্ত আত্মজীবনী, ঠিক আছে? অসমাপ্ত আত্মজীবনী। পরে আবার সুযোগ দিতে বলি, অসমাপ্ত আত্মজীবনী। তারপরে হলো তুমি অবশ্যই জানবা পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি। তুমি অবশ্যই জানবা পুতুল নাচের ইতিকথা। এটা অত গুরুত্বপূর্ণ না, তাও পুতুল নাচের ইতিকথা। ইতিকথা, ঠিক আছে? পুতুল নাচের ইতিকথা। পরে পরে দেখো ইতিকথা, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, পদ্মাবতী, আলালের ঘরের দুলাল, দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, পায়ের আওয়াজ পাওয়া যায়, বিষাদ সিন্ধু, শ্রীকান্ত, শেষের কবিতা, শেষ লেখা, জননী, দেয়াল, অসমাপ্ত আত্মজীবনী, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। হ্যাঁ, আর একটা হলো দেখো ওই যে লাল সালু, লাল সালু, হাজার বছর ধরে, নদী ও নারী, কতবার যে আসে এটা, ঠিক আছে? নুরুল দিনের সারা জীবন, নুরুল দিনের সারা জীবন, মেঘনাদ বধ কাব্য,
মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, কয়টা হলো রে? আমার আর মনে পড়তেছে না। এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। লাল সালে কোথায় লিখছি দেখতো? আচ্ছা, এত গুড। তাহলে পারা যাবে না বলো? এর মধ্যে আরেকটা লাগবে, সূর্য দীঘল বাড়ি। একটা বই লিখে বাংলা সাহিত্যে বিখ্যাত এরকম একজনই আসছেন। সূর্য, তুই বসে বসে মাসা মারবি, সবাই যে তো মশা ঢুকবে কেমনে ঢুকে, যে এসির ফাঁক দিয়ে মনে ঢুকে। সূর্য দীঘল বাড়ি, ঠিক আছে, আবু ইসাকের। এখন একটা কথা বলতে পারি, বলবো সেটা? বলবো, যদি অনুমতি দাও তাহলে বলবো। বলবো কিনা বলো? বলবো কি বলো, আমি বসন্তে। আচ্ছা, তো গান হওয়ার কথা ছিল। আচ্ছা, এত গান পড়াইলাম না, অত কত রাইটারদের কত গান। আচ্ছা, আমি 3টা গান বলবো, বলতে হবে গান 3টার গীতিকার কে, ওখানে নাই। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, আমারও দেশের মাটিরও গন্ধে ভরে আসে সারা মন। বিখ্যাত এই গান 3টির গীতিকার কে? তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। আরেকটা হলো অশ্রু দিয়ে, অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না। আর একটা হলো আমারও দেশের মাটির গন্ধে ভরে আসে সারা মন। হ্যাঁ, তার একটা বিখ্যাত গান আছে, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে। এই গানগুলোর গীতিকার কে বল? বলো 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 বলো। মোহাম্মদ মনিরুজ্জামান। যদিও শিল্পী সাবিনা ইয়াসমিন, আর ওইটা হলেন আব্দুল জব্বার। তুমি কি দেখেছো কবু? আর বাকিগুলো শিল্পী সাবিনা ইয়াসমিন, একজন ক্লাসিক্যাল সিঙ্গার। তোমাদের মধ্যে থেকে একজন আজকে গান শোনাবে, এটা হওয়া উচিত ছিল না শেষ দিন, শেষ ক্লাসে? জি স্যার, স্যার আপনি আচ্ছা, একটা শোনাবেন। আমি যদি গান জানতাম, এই যে পুরো পারফরমেন্সটা আমিই করি পুরো ঘন্টার পর ঘন্টা, এরপর যদি গানও শোনাতে হয় বলো, এটা তোমাদের মধ্যে যারা দর্শক তারা শোনাবে। হুম? তোমাদেরকে আবৃত্তি শুনিয়েছি, বিজ্ঞাপন শুনিয়েছি, কত কিছু শুনিয়েছি না বলো? জি স্যার। এবার বলো। হুম, ভাইয়া একটা প্রশ্ন করব। আমি যে কোনো একজনকে আমি সুযোগ দেবো, সবাইকে মিউট করে, যে এই সবগুলো বইয়ের রাইটারের নাম বলতে পারবা, বা এই বই সম্পর্কে যে কোনো তথ্য আর কি। তথ্য বলতে রাইটারকে, সম্পাদককে, আবিষ্কারককে, এরকম একটা প্রশ্ন আর কি, যে এর মধ্যে যে কোনোটা, সবগুলোই পারবা? ভাইয়া জি আর স্যার, দুটো পারবো। আছে, এটা একটু রেখে দাও। পথের পাঁচালী, বুঝছো? এটা মনে রেখো। ভালো লাগবে না। স্যার পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের না? হ্যাঁ হ্যাঁ, অপু দুর্গা যে চরিত্র। আচ্ছা, এখন কে পারবে? তাহলে আমি তাকে মিউট করে, আমি যে কোনো প্রশ্ন করবো এখান থেকে একজনকে, বাকিদেরকে মিউট করে দেবো, তাকে আনমিউট করবো। সমস্যা নেই। শোনো, এগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপাতত, একটু দেখে নিও আর কি। কোনটার কি চরিত্র, কোনটা রাইটার, কোনটার বিষয়বস্তু কি, একটু ভালো করে দেখে নিলো ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা শেষবারের মতো বিদায় নিচ্ছি। স্যার পারবো তো। পারবা? থ্যাংক ইউ। না পারবে, কেউ Yes, কেউ sir. তো পারবে, আমি সেটা বুঝতে পারছি। থ্যাংক ইউ, পারবে ওটা আমি দেখলাম, তোমাদের আত্মবিশ্বাসটা, ইনশাআল্লাহ। তাহলে আজকে বরং এই পর্যন্ত থাক, হ্যাঁ? স্যার তোমরা আপনার সবাই, সাথে কি আমাদের এটা শেষ ক্লাস? আর কি ক্লাস হবে না? তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। পৃথিবী ছোট তো, গোল, দেখা হয়ে যাবে কোথাও না কোথাও চলতে ফিরতে, তখন অন্তত পরিচয় স্যার দিয়ে। ভীষণ খারাপ লাগছে স্যার, আর ক্লাস হবে না। স্যার, আমরা আপনার শিক্ষার্থী ছিলাম,
পরিচয় দিও যেখানে দেখো ইনশাল্লাহ। ওকে। আর যেহেতু বিদ্যাবাড়ি থেকে নিষেধ, নাহলে আমি আমার নাম্বারটা দিয়ে দিতাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যে কোনো পত্রিকা আটকে গেলে একটা নক করলেই হতো, কিন্তু এটা প্রাতিষ্ঠানিক নিষেধ, ফেসবুক আইডি নাম্বার, মোবাইল নাম্বার এগুলো, বুঝছো? স্যার আমাদের স্যার কিছু বইয়ের বাংলা নাম যদি বলতেন, রেফারেন্স বই। এটা বিদ্যাবাড়ি থেকে এটাও নিষেধ ভাইয়া, বুঝছো? এটা আমি যে কোনো সময় বলতে পারি, কিন্তু এটা ওই যে ধরো প্রতিষ্ঠানিক যদি নিষেধ করে দেয়, ওখানে তার কিছু করার থাকে না, ওনারা একটা বই দিবেন আর কি, বুঝছো? বইয়ের কিছু নাম দিবেন, লিস্ট হয়তো তোমাদেরকে প্রতিষ্ঠান থেকে। আপাতত আমাদের যে লেকচার গুলো হলো স্যারদের, যত সব সাবজেক্টের ক্ষেত্রেই বলি, আর ওই যে শিট গুলো পড়ো আর কি, যে দেওয়া আছে পিডিএফ গুলো পড়ো, আর তোমরা নিজেদের মতো একটা প্রস্তুতি নিবা। সেটা আমি একটু রিকোয়েস্ট করবো যে সিলেবাসটা একটু ভালো করে দেখবা, আর অবশ্যই বিগত দিনের বিসিএস এর যে প্রশ্নগুলো আছে ওইটা খুব ভালো করে দেখবা। দেখার পরে তুমি অন্যান্য এক্সামের পরীক্ষাগুলো দেখবা, পরে আস্তে আস্তে করে জব সলিউশনটা যদি ঠিক মতো তুমি সলভ করতে পারো, তাহলে তোমার তো 200-তে 200 নাম্বার দরকার নেই, 100-তে 100 দরকার নেই, তাহলে তুমি অনেক ভালো একটা প্রস্তুতি তুমি নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে জি ভাইয়া? স্যার। জি স্যার। আর ধরো আমরা অনেক সময় ক্লাস করতে করতে অনেক কথাই তো বলে ফেলি, মজা করেছি, গল্প করেছি, হ্যাঁ, দুষ্টামি জি করেছি। স্যার, আপনার মতো এত সুন্দর করে সাহিত্যের রসটা আসলে বুঝিয়ে দিচ্ছেন আমাদের। তো আমরা তোমরা কৃতজ্ঞ স্যার সবসময়ের জন্য। অন্তত করো আর কি, হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর স্যারের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইলো, যে আল্লাহ পাক যে উদ্দেশ্য তোমরা এত কষ্ট করতেছো, সেই পরিশ্রমগুলো যেন অন্তত সার্থক করেন, মা বাবার মুখে যেন আল্লাহ পাক হাসি ফোটানোর তৌফিক দান করেন। আমিন। তো আল্লাহ হাফেজ, হ্যাঁ ভাইয়া। স্যার দোয়া করবেন, আর আপনাকে সারা জীবন মনে রাখবো স্যার, আপনার জন্য অনেক দোয়া রইলো। সবসময় স্যার আপনার কথা মনে আল্লাহ, পড়ে, আসলে এত সুন্দর করে বাংলা বা সাহিত্য, আসলে এটা আপনাকে পেয়েছি স্যার, আমরা ধন্য আসলে। অনেক ব্যাচ তো আমার সাথে ক্লাস পায় না, বুঝছো? ওরা খুব মন খারাপ, কিন্তু আমি বলছি সব ব্যাচে তো আর সবসময় ক্লাস নিতে পারবো না। তাও আবার এটা একটা আমার সীমাবদ্ধতা আছে, লেকচার প্ল্যানটা বিদ্যালয়ের আগের করা, আমি আমার মতো করে করলে, পিডিএফ গুলো আমার মতো করে করতে হলে, পিপিডি গুলো, তাহলে ক্লাসগুলো আরেকটু চমৎকার করে গুছিয়ে আর কি নেওয়া যেত, বুঝছো? তাও বলছি যেন আমরা আমাদের টিচাররা, আমি ফুজাল স্যার, আমরা আমাদের একটা লেকচার প্ল্যান করব, ঠিক সেই অনুযায়ী ক্লাসগুলো হবে, বিসিএস এর গুলো বিসিএস এর মতো, আবার নিবন্ধনের গুলো নিবন্ধনের মতো, প্রাইমারি, তাহলে আরেকটু গুছিয়ে নেওয়া যেত ক্লাসগুলো আর কি। তো আমরা চেষ্টা করেছি এর মধ্যে থেকেও সর্বাত্মক চেষ্টা করতে। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নিলে হবে ইনশাল্লাহ। আর সমস্যা থাকলে বিদ্যাবাড়ির নাম্বারগুলো তো দেওয়া আছে, ওইখানে ওনাদেরকে একটু হোয়াটসঅ্যাপে নক দিও, ওনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবার রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে জি স্যার, বাংলায় দেখার তোমরা, শ্রেষ্ঠ স্যার স্যার। আল্লাহ হাফেজ।